আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এটিপি পাঠশালায়। আমি সাজ্জাদ। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই ভিডিওটাতে আলোচনা করতে চাই এইচএসসি উদ্ভিদ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় কোষ এবং এর গঠনের দ্বিতীয় ভিডিওটা নিয়ে। প্রথম ভিডিওতে আমি কোষ থেকে শুরু করে কোষ ঝিল্লি অর্থাৎ প্লাজমা মেমব্রেন পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে কতটুকু আলোচনা করব এটা আসলে এখন ঠিক করা হয়নি, কারণ তোমরা জানো যে অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়, আর আমি এখনো ঠিক করতে পারিনি যে আমার কয়টা ভিডিও বানাতে হবে। তো আমি একের পর এক টপিক ওয়াইজ আলোচনা করার চেষ্টা করছি, সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখা যাক কয়টা ভিডিওর মাধ্যমে এই অধ্যায়টা শেষ করা যায়। তো আমি আজকে কোষ ঝিল্লির পরে অর্থাৎ প্লাজমা মেমব্রেনের পরের অংশ সাইটোপ্লাজম থেকে শুরু করে আলোচনা শুরু করব। কতটুকু আলোচনা করব সেটা বলতে পারছি না। আলোচনা শুরু করি, কতটুকু করা যায় দেখা যায়। সহজভাবে বুঝাবো ইনশাল্লাহ। আশা করি তোমাদেরকে পাশে পাবো, এই কামনায় এই প্রত্যাশায় আমার পথ চলা। তো শুরু করছি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা আসলে কি? সাইটোপ্লাজম হচ্ছে কোষের অভ্যন্তরে নিউক্লিয়াসের বাইরে প্রোটোপ্লাজমের ভিতরে একটা পদার্থ দেখা যায়, সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম এই দুইটা ঘটনা নিয়ে, এই দুইটা কথা নিয়ে অনেক স্টুডেন্টের মাঝে একটু কনফিউজিং অবস্থা রয়েছে যে প্রোটোপ্লাজমের ভিতরে সাইটোপ্লাজম নাকি সাইটোপ্লাজমের ভিতরে প্রোটোপ্লাজম, কোনটা প্রোটোপ্লাজম আর কোনটা সাইটোপ্লাজম। তো আমি যদি এটা একটু ক্লিয়ার করতে চাই তাহলে বলবো প্রোটোপ্লাজম সেটা হচ্ছে, আমরা যখন দেখেছিলাম না উদ্ভিদ কোষ প্রাণী কোষ, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের ভিতরে একটা প্রাচীর থাকে যেটা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। প্রাণী কোষে আমরা শুধুমাত্র প্লাজমা মেমব্রেন দেখেছিলাম। তো এই প্লাজমা মেমব্রেন থেকে শুরু করে একটা কোষের ভিতরে যতগুলো সজীব বস্তু রয়েছে সকল সজীব বস্তুই প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত। তার মানে কোষ ঝিল্লির ভিতরে যে সকল সজীব বস্তু আছে তার ভিতরে সাইটোপ্লাজমও আছে। সুতরাং সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজমের একটা অংশ। অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে প্রোটোপ্লাজমের ভিতরে যে পদার্থটা দেখা যায় সেই পদার্থটাকেই বলা হচ্ছে সাইটোপ্লাজম। মনে রাখতে হবে সাইটোপ্লাজমের প্রধান যে ভিত্তি সেটা হচ্ছে মৃত্তিকা বা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হচ্ছে অর্ধতরল, কলয়েডাল, অর্ধস্বচ্ছ, দানাদার জাতীয় একটা পদার্থ, সেটা হচ্ছে মৃত্তিকা বা ম্যাট্রিক্স। এটা হচ্ছে সাইটোপ্লাজমের প্রধান ভিত্তি। তো এরপরে আমাদের যেটা মেইনলি এখান থেকে পড়তে হবে সাইটোপ্লাজমীয় অর্গান বা সাইটোপ্লাজমিক অঙ্গাণুটা আসলে কি। আমরা গত ভিডিওতে সুকেন্দ্রিক এবং প্রাককেন্দ্রিকের পার্থক্য দেখেছিলাম না, ইউক্যারিওটিক এন্ড প্রোক্যারিওটিক। তো ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক যখন পড়াইলাম তখন বলেছিলাম প্রোক্যারিওটিক যারা অর্থাৎ যারা আদি কোষী জীব তাদের কিন্তু রাইবোজোম ছাড়া কোনো সাইটোপ্লাজমিক অর্গান ছিল না, আর প্রকৃত কোষী রাইবোজোম সহ সকল সাইটোপ্লাজমিক অর্গানই ছিল। তো এই যে সাইটোপ্লাজমিক অঙ্গাণুর কথা বলতেছি, এই সাইটোপ্লাজমিক অর্গানগুলো আসলে কি কি, এর ভিতরে কি কি অঙ্গাণু থাকে সেই সম্পর্কে আমাদের জানা দরকার। তো আমি যদি বলি যে সাইটোপ্লাজমিক অর্গানের মধ্যে কি কি অঙ্গ থাকে, তাহলে এই হচ্ছে সাইটোপ্লাজমিক অর্গান। মনে রাখতে হবে সাইটোপ্লাজমিক অর্গানগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, আরেকটা ঝিল্লি বিহীন অঙ্গাণু। এই দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। ঝিল্লিবদ্ধ কাকে বলা হচ্ছে? ঝিল্লিবদ্ধ হচ্ছে যে সকল অঙ্গাণুর বাইরে প্রাচীর থাকবে সেটাকে বলা হচ্ছে ঝিল্লিবদ্ধ। ঝিল্লি যদি থাকে তাহলে ঝিল্লিবদ্ধ, ঝিল্লি বা প্রাচীর যদি না থাকে তাহলে সেটা হচ্ছে ঝিল্লি বিহীন। এই ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন অর্গান কোনগুলা এটা মনে রাখার জন্য আমি দুইটা ট্রিক ইউজ করি। তোমরা ইচ্ছা করলে ট্রিকটা ইউজ করতে পারো অথবা নিজের ইচ্ছা মতো অঙ্গাণুগুলা মুখস্থ করতে পারো। আমি যদি প্রথমে ঝিল্লিবদ্ধ অর্গানের কথা বলি তাহলে যে ট্রিকটা আমি ইউজ করি সেটা হচ্ছে মা মা এরা পাগল ভাই। এই ট্রিকটার মাধ্যমে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কি কি সেটা মনে রাখা পসিবল। কি হবে? এই যে দেখো, মা মাতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পতে হচ্ছে পার অক্সিসম, গতে হচ্ছে গলজি বস্তু, লতে হচ্ছে লাইসোসোম, ভতে দুইটা পাওয়া যায়, একটা হচ্ছে ভ্যাকিউল আর একটা হচ্ছে ভ্যাসিকল।
এই যে কয়টা কথা বললাম এই কয়টা হচ্ছে ঝিল্লিবদ্ধ অর্গান, অর্থাৎ বাইরের দিকে এদের পর্দা থাকে। কি কি? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পারঅক্সিসোম, গলজি বস্তু, লাইসোসোম, ভ্যাকিউল এন্ড ভ্যাসিকল। আমি লিখলাম না, শুধু বলে দিলাম, তোমাদের বইয়ে এগুলো বলা আছে নামগুলো, আমি শুধু ট্রিকটা দিয়ে মনে রাখার সহজ উপায়টা বলে দিলাম। ঠিক একইভাবে ঝিল্লিবিহীন যে অর্গান, এই ঝিল্লিবিহীন অর্গানগুলোকে মনে রাখারও একটা ট্রিক আমি ইউজ করে থাকি। কি সেটা? মামাই সেরা পড়ে। এটা কিভাবে মামাই সেরা পড়ে? আর তোমাদের মধ্যে যাদের ভাগ্নি অথবা ভাগ্নি আছে তাদের সঙ্গে তোমাদের মানে মামাদের সম্পর্কটা অনেক মিষ্টি একটা সম্পর্ক না? প্রত্যেক ভাগ্না অথবা ভাগ্নির কাছেই তার মামা হচ্ছে মা, হ্যাঁ, দুইটা মা, অনেক সুইটেবল একটা সম্পর্ক। তো সেই ভাগ্নি বলতেছে বা ভাগ্না বলতেছে মামাই সেরা পড়ে। তো সেখান থেকে ট্রিকটা নেয়া, মামাই সেরা পড়ে কিভাবে? এই যে দেখ, মাতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, এই মাতে হচ্ছে মাইক্রোটিউবিউলস, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, সেন্ট্রিওল, রাইবোসোম, আর এটা হচ্ছে প্রোটিয়াসম। দেখো এই পথে কিন্তু প্রোটিয়াসম আর এই পথে কিন্তু পারঅক্সিসম, ভুল করো না, হ্যাঁ, পারঅক্সিসম এন্ড প্রোটিয়াসম। তাহলে কি কি ঝিল্লিবিহীন অর্গান? মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউলস, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিওল, রাইবোসোম আর হচ্ছে প্রোটিয়াসম। এই অঙ্গাণুগুলো হচ্ছে ঝিল্লিবিহীন, অর্থাৎ বাইরের দিকে এদের কোনো ঝিল্লি থাকে না। তো ঝিল্লিবিহীন এবং ঝিল্লিবদ্ধ অর্গান যে কয়টার নাম বললাম এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। তো আমি যদি এখন শুরু করি বিস্তারিত, তো প্রথমে সাইটোপ্লাজমিক যে অর্গানগুলো আমরা দেখলাম ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন, রাইবোজোমটা হচ্ছে, আমি যদি রাইবোজোম নিয়ে প্রথমে কথা বলি, রাইবোজোম হচ্ছে ঝিল্লিবিহীন একটা অর্গান, অর্থাৎ এর বাইরে যেটা হচ্ছে রাইবোজোম, এর বাইরে কোনো আবরণ থাকে না, ঝিল্লি থাকে না। তো রাইবোজোম কাকে বলা হচ্ছে? রাইবোজোম হচ্ছে কোষের অভ্যন্তরে সাইটোপ্লাজমের ভিতরে একটা কণা, যে কণাটা প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে থাকে, সেটাকে বলা হচ্ছে রাইবোজোম। আর মনে রাখতে হবে রাইবোজোম হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উভয় পাশে অবস্থান করে। আমরা দেখেছিলাম না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, মসৃণ আর অমসৃণ। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এই রাইবোজোম যদি যুক্ত থাকে সেই জন্য সেটাকে বলা হয় অমসৃণ। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ের উভয় পাশে অবস্থান করা হচ্ছে এই রাইবোজোম। আর রাইবোজোম হচ্ছে একটা ঝিল্লিবিহীন অর্গানু, যেটা আমি আগেই বলেছি। এই রাইবোজোম সাইটোপ্লাজমের ভিতরে মুক্তার মালার মতো করে অবস্থান করে, এই জন্য এটাকে বলা হয় পলিরাইবোজোম বা পলিসোম। ওকে, তো এটার আবিষ্কার নিয়ে যদি কথা বলি, প্রথমে 1954 সালে একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে আলবার্ট ক্লড। এই 1954 সালে এই আলবার্ট ক্লড যকৃত কোষের সেন্ট্রিফিউজ করতে গিয়ে একটা কণাকে পৃথক করেন। সেই কণার নামকরণ করেন তিনি হচ্ছে মাইক্রোসোম। তাহলে কি বললাম? 1954 সালে এই আলবার্ট ক্লড যকৃত কোষের সাইটোপ্লাজমকে সেন্ট্রিফিউজ করতে গিয়ে একটা কণার সন্ধান পান। এই কণার নামকরণ তিনি করেন হচ্ছে মাইক্রোসোম। পরবর্তীতে 1955 সালে আরেকজন বিজ্ঞানী, নাম হচ্ছে প্যালাডে। এই প্যালাডে আবিষ্কার করে ফেলেন হচ্ছে রাইবোসোম। তাহলে 1954 সালে আলবার্ট ক্লড সেন্ট্রিফিউজ করতে গিয়ে, যকৃতের সাইটোপ্লাজমকে সেন্ট্রিফিউজ করতে গিয়ে একটা কণা দেখতে পান, যে কণার নামকরণ করেন তিনি মাইক্রোসোম। পরবর্তীতে 1955 সালে প্যালাডে এই রাইবোজোমটা, মাইক্রোসোম থেকে রাইবোজোমটা আবিষ্কার করেন। এবং 1958 সনে ওনার নাম হচ্ছে রবার্টস, এই রাইবোজোমটা নামকরণ করেন। তিনটা কথা, হ্যাঁ, রবার্টস হচ্ছে নামকরণ করেন, প্যালাডে রাইবোজোম আবিষ্কার করেন, আর আলবার্ট ক্লড যেটা দেখতে পেয়েছিলেন সেটার নামকরণ করেছিলেন তিনি মাইক্রোসোম। ওকে, এরপরে যদি রাইবোজোমের প্রকারভেদ নিয়ে কথা বলি, তাহলে এই তিনটা কথা অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, রাইবোজোমের প্রকারভেদ নিয়ে যদি কথা বলি, ক্লাসিফিকেশন বা প্রকারভেদ। রাইবোজোম সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে
8ts, এটা আমরা গত ভিডিওতে বলেছিলাম যে আদি কোষে 7ts থাকে আর প্রকৃত কোষে 8ts এন্ড 7ts দুটোই থাকে। তো এখানে আমি ওই ভিডিওতে বলেছিলাম যে 7ts এবং 8ts কি এটা রাইবোজোম পড়াইতে গিয়ে বলবো। তো আজকে বলবো এই 7ts আর 8ts বলতে কি বোঝানো হচ্ছে। মনে রাখতে হবে যে এখানে s, এই s দ্বারা যেটাকে বোঝানো হয় s ইকুয়াল টু হচ্ছে ভেদবার ইউনিট। এখন এই ভেদভার ইউনিট কি? ভেদভার ইউনিট হচ্ছে যখন রাইবোজোমকে সেন্ট্রিফিউগাল মেশিনে সেন্ট্রিফিউজড করা হয়। এখন সেন্ট্রিফিউগাল মেশিন কি? আমি যখন জুলজি বইয়ের রক্ত পড়াইছিলাম তখন বলেছিলাম যে রক্তের উপাদানকে বিশ্লেষণ করার জন্য সেন্ট্রিফিউগাল মেশিন ইউজ করা হয়। তো এখানেও সেই সেন্ট্রিফিউগাল মেশিনের কথা বলা হচ্ছে। তো এই রাইবোজোমকে যদি আমি সেন্ট্রিফিউগাল মেশিনে সেন্ট্রিফিউজড করি, সেন্ট্রিফিউজড করার পরে অধক্ষেপণ পরে, এই অধক্ষেপণের যে এককটা সেটাকে বলা হচ্ছে ভেদভার ইউনিট। বিজ্ঞানী ভেদভারকে ইউনিটটা আবিষ্কার করেছেন, সুতরাং তার নামের সম্মানার্থে এই ধ্রুবকের নামকরণ করা হয়েছে, ইউনিটের নামকরণ করা হয়েছে ভেদভার ধ্রুবক। এখানে এস দ্বারা যেটাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ভেদভার ইউনিট বা ভেদভার ধ্রুবক। এখন এই যে আমি যে 7ts, এই 7ts এর দুটা সাব ইউনিট আছে, 8ts এরও দুইটা সাব ইউনিট আছে। 7ts এর দুইটা সাব ইউনিট হচ্ছে 30s এন্ড হচ্ছে 50s, আর এটা হচ্ছে 40s এন্ড 60s। দেখো 30 এন্ড 50 80 হয়, লিখছি কত 70। এখানে 40 এন্ড 60 হয় কত 100, লিখছি কত 80। তার মানে কি এখানে যোগ বিয়োগের কোনো সমস্যা আছে? না, এখানে হচ্ছে যোগ বিয়োগের কোনো ঘটনাটা ঘটে না। তাহলে 30 এবং 50 মিলে 70, 40 এন্ড 60 মিলে 80 কিভাবে হয় সেটা আমাদের জানা দরকার আছে। তো এটা যে ঘটনা ঘটে, ওই যে বললাম না সেন্ট্রিফিউগাল মেশিনে সেন্ট্রিফিউজড করা হয়, যখন 70s কে সেন্ট্রিফিউজ করা হয় তখন যেভাবে অধক্ষেপ পড়ে, মনে করো সেন্ট্রিফিউজ 70s কে যখন আমি সেন্ট্রিফিউজ করতেছি তখন দুইটা অধক্ষেপ পড়লো মনে করো। এই দুইটা অধক্ষেপ যেভাবে পড়ে, একটা হচ্ছে 30s আকারে অধক্ষেপ পড়ে আর একটা হচ্ছে 50s আকারে অধক্ষেপ পড়ে। যখন আমি 70s কে সেন্ট্রিফিউজ করতেছি তখন দুইটা 30 এবং 50 আকারে অধক্ষেপ পড়ে, কিন্তু যখন এই দুইটাকে একত্র করে রাখা হয়, এই দুইটাকে যখন একত্র করে রাখা হয় তখন এইটা আবার 70s আকারে প্রকাশিত হয়। কথা বোঝা নাই? ইজি কথা, শোনো। 70s এই রাইবোজোমকে যখন আমি সেন্ট্রিফিউগাল মেশিনে সেন্ট্রিফিউজড করব তখন নিচে যে অধক্ষেপটা পড়বে, এই অধক্ষেপটা দুইটা ভাবে অধক্ষেপ পড়ে, একটা হচ্ছে 30s আকারে আর একটা হচ্ছে 50s আকারে। এই জন্য এইটার যে অধক্ষেপ মানে যে ইউনিটটা পাওয়া যায় সাব ইউনিট, সেই সাব ইউনিট হচ্ছে 30s এবং 50s। কিন্তু 30s এবং 50s কে যখন আমি একত্র করব তখন আবার সেটা 70s আকারে প্রকাশিত হয়। ঠিক একইভাবে এখানেও সেম ঘটনা ঘটবে, যখন 8ts কে সেন্ট্রিফিউজ করব দুইটা অংশে ভাগ হয়ে যায়, কিন্তু দুইটা অংশকে যখন আমি একত্র করে রাখবো তখন সেটা 8ts আকারে প্রকাশিত হয়। এই জন্য এটা হচ্ছে 40 and 60 আর এটা হচ্ছে 30 and 50। কথা বোঝা গেছে? এস হচ্ছে ভেদভার ইউনিট, অবশ্যই মনে রাখতে হবে। এখন যদি রাইবোজোমের রাসায়নিক গঠনের একটু কথা বলতে চাই, এই যে আমি একটা রাইবোজোমের ছবি অলরেডি আঁকায় রাখছি, এটা হচ্ছে একটা রাইবোজোম। এই রাইবোজোম দেখো যখন সেন্ট্রিফিউজ করা যায় দুইটা অংশ দেখানো হয়েছে, একটা 40s একটা হচ্ছে 60s। এখানে mRNA থাকে, tRNA থাকে, এগুলার কাজ কি এগুলা বলার আগে আমি রাসায়নিক যে গঠন সেই গঠনটা নিয়ে একটু কথা বলতে চাই। রাইবোজোমের রাসায়নিক গঠনে এই যে 30s এবং 50s, 40s এবং 60s এটা হচ্ছে সাব ইউনিট, এবং এই যে 70 ইউনিটের ভিতরে আরএনএ পাওয়া যায়। সেটা কিরকম? সেটা হচ্ছে 23, 16 এবং 5, এই তিন ধরনের আরএনএ পাওয়া যায়, এবং এখানে 52 ধরনের প্রোটিন পাওয়া যায়। 70s যেটা 70s এ আরএনএ পাওয়া যায় তিন ধরনের, সেটা হচ্ছে 23, 16 এবং 5। এখন এই 23, 16, 5টা কি? এই 23, 16, 5ই হচ্ছে এই 23s, 16s, আচ্ছা 23s, 16s এবং 5s, এই তিনটা
rRNA পাওয়া যায় এবং এখানে 52 ধরনের প্রোটিন পাওয়া যায়। এবং যদি আমি 80S এর কথা বলি তাহলে 80S এ 4 ধরনের rRNA পাওয়া যায়। কেমন সেটা? 28S, 18S, 5.8S এবং 5S। এই 4 ধরনের rRNA পাওয়া যায় এবং এখানে প্রায় 80 ধরনের প্রোটিন পাওয়া যায়। তাহলে রাসায়নিক গঠনে বলবো 70S এ rRNA 3 ধরনের পাওয়া যায়, 23S, 16S এবং 5S এবং 52 ধরনের প্রোটিন। 80S এ 28S, 18S, 5.8S এবং 5S এবং এখানে 80 ধরনের প্রোটিন পাওয়া যায়। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, এই যে ইকুলাই, এটাকে বলা হয় ইকুলাই। ইকুলাইয়ের পুনরূপ হচ্ছে ইশরেকিয়া কুলি। এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া দিয়ে রাইবোজোম থাকে প্রায় 22 ভাগ। 22 ভাগ থাকে হচ্ছে রাইবোজোম কোথায়? ইশরেকিয়া কুলিতে। এটা মনে রাখো। এটা হচ্ছে রাইবোজোম। দেখো রাইবোজোমের টিআরএনএ আছে, এমআরআরএনএ আছে। আমরা যখন এই অধ্যায়ের ডিএনএ পড়বো তখন এমআরএনএ এর প্রকারভেদ আরএনএ এর প্রকারভেদ করতে। আরএনএ 5 প্রকার: আরআরএনএ, এমআরএনএ, টিআরআরএনএ, জিআরএনএ এবং মাইনর আরএনএ। তো এখানে টিআরএনএ বলতে বোঝানো হচ্ছে ট্রান্সফার আরএনএ, আর এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ। তো আমাদের যে রাইবোজোম, আমি প্রথমেই সংজ্ঞায় বলেছিলাম যে সাইটোপ্লাজমে একটা ক্ষুদ্রতম কণা যেটা কি করে? প্রোটিন সংশ্লেষ করতে সহায়তা করে। যেহেতু রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করবে, তো প্রোটিন সংশ্লেষ করার জন্য অ্যামাইনো অ্যাসিডের দরকার আছে। এই টিআরএনএ নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে ধরে নিয়ে আসে। কই থেকে ধরে নিয়ে আসবে, কিভাবে ধরে নিয়ে আসবে? যখন আমরা সেন্ট্রাল ড্রাগ অফ বায়োলজি পড়বো, অর্থাৎ ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং রেপ্লিকেশন করবো, তখন এই টিআরএনএ কি করে, এমআরএনএ কি করে, এগুলোর ব্যাখ্যা করবো। এখন আপাতত মনে রাখো, এই টিআরএনএ কি করে? মানে অ্যামাইনো অ্যাসিড, নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে ধরে নিয়ে আসে। আর নিউক্লিয়াসের ভিতরে একটা থাকে যেটা হচ্ছে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএ মেসেজ দেয়, তথ্য দেয় যে কোন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসতে হবে এবং কোন প্রোটিনটা সংশ্লেষ করতে হবে। সেই অনুযায়ী আরএনএ নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে ধরে নিয়ে এসে এখানে নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষ করতে সহায়তা করে। এই হচ্ছে রাইবোজোমের কথাবার্তা। ওকে, তাহলে রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের মেইন কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে থাকে। যেহেতু রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, তাই এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। ওকে, এরপরে হচ্ছে গলজি বস্তু বা গলগি বস্তু, যেটাই বলো না কেন। এই গলজি বস্তু বা গলগি বস্তু হচ্ছে একটা ঝিল্লি বদ্ধ অর্গান। আমরা বলেছিলাম না যে মা এরা পাগল, এই যে পাগল, গতে হচ্ছে গলজি বস্তু। এই গলজি বস্তুটা হচ্ছে আবিষ্কার করেছেন ক্যামেলো গলগি। এই ক্যামিলো গলগি সালটা হচ্ছে 1898 সালে ক্যামিলো গলগি পেঁচা আর হচ্ছে বিড়াল, এই দুইটা প্রাণীর স্নায়ু কোষ থেকে সর্বপ্রথম এই গলজি বস্তুটা আবিষ্কার করেছেন। তাহলে ক্যামিলো গলগি 1898 সালে পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষ থেকে গলগি বডিটা আবিষ্কার করেছেন। এই গলগি বডির আরো নাম আছে। গলগি বডি বলা হয়, ইডিওসোম বলা হয়, ডিকটিওসোম বলা হয়, অনেকগুলো নামে ডাকা হয়। তো এই গলগি বডি এটা কিন্তু সৃষ্টি হয় হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। কোথা থেকে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্টি হয় হচ্ছে গলগি বস্তু বা গলগি বডি। এই গলগি বডির, এই যে আমি একটা ছবি আঁকায় রাখছি গলগি বডি, মনে রাখতে হবে গলগি বডি কিন্তু নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। আমরা যখন প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ দেখাইছিলাম তখন গলগি বডি দেখাইছিলাম নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থান করে। গলগি বডি নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থান করে। গলগি বডির এইরকম, এই যে দেখো যে দণ্ডের মতো অংশ দেখতে পাচ্ছ না, এই দণ্ডের মতো অংশগুলোকে বলা হয় চৌবাচ্চার মতো। তো এখানে চৌবাচ্চার মতো কিছু সিস্টার্নি দেখা যায়, চৌবাচ্চার মতো কিছু সিস্টার্নি দেখা যায় এবং এই চৌবাচ্চাগুলা অর্থাৎ সিস্টার্নিগুলা খুব ঘনভাবে, ঘন সন্নিবেশিত ভাবে অবস্থান করে থাকে। তো এটার দুইটা অবস্থান থাকবে, একটা কেন্দ্রের দিকে অর্থাৎ একটা নিউক্লিয়াসের দিকে, আরেকটা আছে প্লাজমা মেমব্রেন অর্থাৎ কোষ ঝিল্লির দিকে। তো আমি এখানে একটা প্লাজমা মেমব্রেন দেখাইছি। তো যে সিস্টার্নিটা প্লাজমা মেমব্রেনের দিকে থাকে সেটাকে বলা হয় ট্রান্সফেজ। কি বলা হয়? যে সিস্টার্নিটা প্লাজমা মেমব্রেনের দিকে থাকে সেটাকে বলা হয় ট্রান্সফেজ, আর যেটা কেন্দ্রের দিকে থাকে অর্থাৎ নিউক্লিয়াসের দিকে থাকে সেটাকে বলা হয় সিস ফেজ।
ট্রান্সফেসের দিকে যে সিস্টার্নিটা থাকে সেটাকে বলা হয় ট্রান্সসিস্টার্নি, এবং নিউক্লিয়াসের দিকে অর্থাৎ কেন্দ্রের দিকে যে সিস্টার্নি থাকে সেটাকে বলা হচ্ছে সিস সিস্টার্নি। এবং এই দুই সিস্টার্নির মাঝে আরেকটা সিস্টার্নি থাকে যেটাকে বলা হয় মিডিয়াল সিস্টার্নি। কঠিন মনে হলো? প্লাজমা মেমব্রেনের দিকে যে সিস্টার্নি থাকবে সেটা হচ্ছে ট্রান্সফেস, কেন্দ্রের দিকে থাকলে সিস ফেস। এখন প্লাজমা মেমব্রেনের দিকে যে সিস্টার্নিটা থাকে সেই সিস্টার্নিটাকে বলা হচ্ছে ট্রান্সসিস্টার্নি, এটাকে বলা হচ্ছে সিস সিস্টার্নি। এই দুটার মাঝখানে একটা সিস্টার্নি থাকে যার নাম হচ্ছে মিডিয়াল সিস্টার্নি। মনে থাকবে না? এই গলজি বস্তু বা গলগি বডি 3 ধরনের হয়ে থাকে। যদি প্রকার ভেদের কথা বলি, প্রকার ভেদ গলজি বডি 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সিস্টার্নি, যেটা একটু আগেই বললাম সিস্টার্নি, একটা হচ্ছে ভ্যাসিকল, আর একটা হচ্ছে ভ্যাকিউল। মনে রাখার জন্য একটা ট্রিক ইউজ করতে পারো, সিভিট। সিভিট কেমন? সিভিট, সিভিট না বলে সিভিট। সিস্টার্নি, ভ্যাসিকল এবং ভ্যাকিউল, এই 3টা প্রকারভেদ কার? গলজি বস্তুর। এই 3 প্রকারভেদের ভিতরে সিস্টার্নি যেটা, এই যে সিস্টার্নি দেখতে চৌবাচ্চার মতো, যেটাকে একটা দেখলাম হচ্ছে ট্রান্সসিস্টার্নি, সিস সিস্টার্নি এন্ড মিডিয়াল সিস্টার্নি। এর মধ্যে ভ্যাসিকল, ভ্যাসিকল হচ্ছে যে দেখো মাঝখানে যে বড় বড় গোল্লা দেখতে পাচ্ছ, এই বড় বড় গোল্লাকে বলা হচ্ছে ভ্যাসিকল। আর ভ্যাকিউল হচ্ছে ছোট ছোট কিছু গোল্লা থাকে, এখানে ছোট ছোট কিছু গোল্লা থাকে, ছোট ছোট গোলাকার কিছু অংশ থাকে, ছোট ছোট অংশগুলো বলা হচ্ছে ভ্যাকিউল। ওকে, এরপরে রাসায়নিক গঠনের কথা যদি বলি তাহলে বলবো যে গলজি বস্তু বা গলগি বডির যেহেতু এটা একটা ঝিল্লিবদ্ধ অর্গান, তো ঝিল্লিবদ্ধ অর্গানের প্রাচীরটা যেটা, সেটা হচ্ছে 60 ভাগ প্রোটিন এবং 40 ভাগ লিপিড দ্বারা গঠিত। এছাড়া গলজি বস্তুতে ভিটামিন কে পাওয়া যায়, ক্যারোটিনয়েড পাওয়া যায় এবং কিছু প্রোটিনও পাওয়া যেতে পারে এই গলজি বডিতে। ভেরি ইম্পর্টেন্ট, গলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। ট্রাফিক পুলিশ, গলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কেন ট্রাফিক পুলিশ বলার পিছনে রিজন হচ্ছে, ট্রাফিক পুলিশের কাজ কি? যে যানবাহন গুলাকে নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়া, যেন যানজট না হয়। যদিও যানজট বর্তমানে বাংলাদেশের একটা মহামারী আকার ধারণ করেছে সব শহরেই। তাই ট্রাফিক পুলিশ, কোষের ট্রাফিক পুলিশ বলা হচ্ছে কেন? এখানে যে পদার্থগুলো সরবরাহ হবে, কোষের ভিতরে যে পদার্থগুলো সরবরাহ হবে, সেই সরবরাহ যখন হবে এই গলজি বস্তুটাই নির্ধারণ করবে কোন পদার্থটা, কোন বস্তুটা নিয়ে যেতে হবে, কোন সময় নিয়ে যেতে হবে এবং কোনটা কোন সময় দেওয়া যাবে না। এই কাজটা যেহেতু আমাদের গলগি বডি করে, ট্রাফিক পুলিশের মতো নির্দিষ্ট রাস্তা দেখায়, এই জন্য গলগি বস্তুকে ট্রাফিক পুলিশ বলা হয়ে থাকে। এবং আরেকটা, যখন এই গলজি বস্তু বা গলগি বডি উদ্ভিদ কোষে থাকে, আমরা জানি বডি প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে। প্রাণী কোষে থাকলে ট্রাফিক পুলিশ, কিন্তু যখন এটা উদ্ভিদ কোষে থাকে তখন এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। যদি উদ্ভিদ কোষে থাকে তখন এটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, প্রাণী কোষে থাকলে ট্রাফিক পুলিশ। আর রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। মনে থাকবে? এই হচ্ছে গলজি বস্তু নিয়ে কথাবার্তা। ওকে, এরপরে হচ্ছে লাইসোসোম। লাইসোসোম হচ্ছে একটা ঝিল্লিবদ্ধ অর্গান। তো এই লাইসোসোম নিয়ে যদি কথা বলি তাহলে মনে রাখতে হবে এই লাইসোসোমটা আবিষ্কার করেছেন হচ্ছে বিজ্ঞানী ক্রিশ্চিয়ানো দা দুভে। দা দুবে, সালটা হচ্ছে 1955, অর্থাৎ 1955 সালে দা দুভে প্রথম এই লাইসোসোমটা আবিষ্কার করেছেন। এই লাইসোসোমটা কি? লাইসোসোম হচ্ছে কোষের অভ্যন্তরে হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসাবে যে অঙ্গটা থাকে সেটাকে বলা হচ্ছে লাইসোসোম। এই যে লাইসোসোম, এই লাইসোসোম শব্দটা আসছে দুটা গ্রিক শব্দ। লাইসো অর্থ হচ্ছে হজমকারী, হজমকারী, এবং সোমা অর্থ হচ্ছে কোষ, অর্থাৎ কোষকে হজমকারী যে অঙ্গাণু, সেই অঙ্গাণুটাকেই বলা হচ্ছে লাইসোসোম। আবিষ্কার করেছেন ক্রিশ্চিয়ানো দা দুবে 1955 সালে। হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসাবে কাজ করে থাকে। এই লাইসোসোম সাধারণত সব কোষেই, সকল প্রাণী কোষেই লাইসোসোম পাওয়া যায়। উদ্ভিদ কোষেও লাইসোসোম কিছু পরিমাণে পাওয়া যায়।
মনে রাখতে হবে আমাদের যে ডাব্লিউবিসি আছে অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসল, যেটাকে বলা হচ্ছে লিউকোসাইট অর্থাৎ শ্বেত রক্তকণিকা, যেটা এটাতে এই লাইসোসোমটা সব থেকে বেশি থাকে। সাধারণত সব প্রাণী কোষেই থাকে, কিন্তু আরবিসি আছে না আমাদের রেড ব্লাড কর্পাসল, এই রেড ব্লাড কর্পাসলে কোনো লাইসোসোম থাকে না। কারণ লাইসোসোম হচ্ছে এটা একটা অনেকগুলো কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লাইসোসোম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুগুলোকে ধ্বংস করতে সহায়তা করে। তো যেহেতু আমরা ডাব্লিউবিসি যখন রক্ত পড়েছি তখন বলেছিলাম ডাব্লিউবিসি ফ্যাগোসাইটোসিস করে, তো এখানে এই জন্য এই লাইসোসোমটা সব থেকে বেশি পরিমাণে থাকে। লাইসোসোমকে বিভিন্ন নামে ডাকা হয়। লাইসোসোম ছাড়াও আরো কিছু নাম আছে, যেমন স্পিরোসোম, অলিওসোম, এই নামগুলোতেও ডাকা হয় লাইসোসোম। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যে লাইসোসোমকে আত্মঘাতী থলিকা বলে। লাইসোসোমকে কি বলা হয়? আত্মঘাতী থলিকা। লাইসোসোমকে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়। কেন বলা হয় একটু পরে বলবো। এই লাইসোসোমের আরেকটা বিশেষ ধর্ম, এর অটোফ্যাগি ধর্ম রয়েছে। অটোফ্যাগি, লাইসোসোমের অটোফ্যাগি ধর্ম রয়েছে এবং একে সুইসাইডাল স্কোয়াড বলা হয়ে থাকে। প্রথমে বলি অটোফ্যাগি কেন বলা হয়। এই যে এটা একটা লাইসোসোম, এর ভিতরে প্রায়, এটাও মনে রাখতে হবে, 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে এবং এই এনজাইম গুলোকে বলা হয় হাইড্রোলাইটিক। এই এনজাইম গুলোকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম কি? যে এনজাইম গুলা অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, অনেক বেশি তীব্র হয়ে থাকে, এই তীব্র এনজাইম গুলোকে বলা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। এবং এই লাইসোসোমের ভিতরে 40 থেকে 50 ধরনের হাইড্রোলাইটিক এনজাইম অবস্থান করে থাকে। তো এটা হচ্ছে একটা লাইসোসোম। লাইসোসোমের বাইরের প্রাচীর, ভিতরের প্রাচীর, ভিতরে হচ্ছে এনজাইম গুলো অবস্থান করে। যদি কোষের ভিতরে কোনো কারণে খাদ্যের অভাব হয়, অর্থাৎ অক্সিজেনের যদি অভাব হয়, এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছ না, এই প্রাচীরটাকে ঠিক রাখার জন্য এখানে প্রচুর পরিমাণে প্রয়োজন পরিমাণে অক্সিজেনের প্রয়োজন। যদি এখানে অক্সিজেনের ঘাটতি পড়ে, এখানে যদি কোনো কারণে অক্সিজেনের ঘাটতি পড়ে, তখন এই প্রাচীরটা ফেটে যায়। তো প্রাচীর যদি ফেটে যায় তাহলে এনজাইম গুলা বাইরে বের হয়ে আসবে। তো এগুলা যেহেতু হাইড্রোলাইটিক এনজাইম, প্রাচীর ফেটে যখন এনজাইম গুলা বের হয়ে আসতেছে, এর পাশে অনেক কোষ থাকতে পারে না? অনেক কোষ আছে, এখানে লাইসোসোমের আশেপাশে অনেক কোষ আছে না? এই এনজাইম গুলা যখন বের হয়ে আসে, বের হয়ে আসে আশেপাশে যে কোষগুলো আছে এই কোষগুলাকে ধ্বংস করে, এই কোষগুলাকে মেরে ফেলে। তো এই কোষগুলাকে যে মেরে ফেলছে, এই মেরে ফেলার এই ধর্মটাকেই বলা হচ্ছে অটোফ্যাগি। অটোফ্যাগি কি করে? যদি অক্সিজেনের অভাব হয়, প্রাচীরটা ফেটে যায়, এনজাইম গুলো বাইরে বের হয়ে আসে, প্রাচীর কোষগুলোকে মেরে ফেলে, ধ্বংস করে, এই ধর্মকে বলা হয় অটোফ্যাগি। এবং আত্মঘাতী থলিকা কেন বলা হচ্ছে? কারণ এই যে যখন এনজাইম গুলো বের হয়ে আসতেছে, কোষগুলাকে মেরে ফেলতেছে, কোষগুলাকে মারার সাথে সাথে সে নিজেও মরে যায়। কোষকে মেরে ফেলে, নিজেও মরে। আমরা শুনেছি না, আত্মঘাতী হামলা করে না অনেকে, নিজেও মরে, শত্রুদেরকেও মারে। তো এই আত্মঘাতীর মতো হামলা করে, নিজেও মরে যায়, আশেপাশের কোষগুলোকেও মেরে ফেলে, এই জন্য এটাকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড। কথা বোঝা গেছে? এর মেইন কাজে হচ্ছে জীবাণুগুলোকে ধ্বংস করা। এই গেল হচ্ছে লাইসোসোম। এরপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে, এটাও কি একটা ঝিল্লিবদ্ধ অর্গান, মা এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার মানে এর বাইরেও কি আছে? ঝিল্লি আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা আবিষ্কার করেছেন হচ্ছে বিজ্ঞানী পোর্টার। সালটা হচ্ছে 1945 সাল। পোর্টার এবং তার সঙ্গীরা মিলে সর্বপ্রথম যকৃত কোষে, কোথায়? যকৃত কোষে 1945 সালে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষটা আবিষ্কার করেছেন। পোর্টার এবং তার সঙ্গীরা 1945 সাল কোথায় আবিষ্কার করেছে? যকৃত কোষে সর্বপ্রথম এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আবিষ্কার করেছেন। মনে রাখতে হবে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সকল প্রকৃতকোষী সকল প্রাণীতেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়।
আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর আগে পড়াইছি, বলেছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। মসৃণ কোনটাকে বলা হচ্ছে, যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম যুক্ত না থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে মসৃণ, কিন্তু যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে গঠনের ক্ষেত্রে, এই যে গঠনের ক্ষেত্রে এখানে তিনটা জিনিস নিয়ে গঠিত হয়। কি কি? একটা হচ্ছে সিস্টার্নি, গলগি বস্তুতে যে সিস্টার্নি দেখছি সেইটাই সিস্টার্নি, একটা হচ্ছে ভ্যাসিকল, আর একটা হচ্ছে যে টিউবিউলস। অর্থাৎ এটা আমরা যে সিভিট খাই না, সিভিট মনে রাখলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে গঠনটা সেটা মনে রাখা যায়। সিস্টার্নি, ভ্যাসিকল আর হচ্ছে টিউবিউলস। আর গলজি বস্তুর প্রকারভেদে আমরা দেখেছিলাম সিস্টার্নি, ভ্যাকিউল এন্ড ভ্যাসিকল। সিভিট ওটা হচ্ছে প্রকারভেদ, আর এটা হচ্ছে গঠন। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন তিনটা অংশ নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে সিস্টার্নি, ভ্যাসিকল এবং টিউবিউলস। এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যদি রাসায়নিক গঠনের কথা বলি, রাসায়নিক গঠন, তাহলে মনে রাখতে হবে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে প্রোটিন পাওয়া যায় হচ্ছে 60 থেকে 70% এবং এখানে লিপিড পাওয়া যায় হচ্ছে 30 থেকে 40%। অর্থাৎ লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত হয় হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং একই সাথে আরেকটা কথা মনে রাখতে হবে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রায় 15 ধরনের এনজাইম পাওয়া যায়। প্রায় 15 ধরনের এনজাইম পাওয়া যায় হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এই এনজাইমগুলোর কাজ কি? যদি আমাদের শরীরের ভিতরে কোনো জীবাণু প্রবেশ করে তাহলে সেই জীবাণুকে নিষ্ক্রিয় করতে সহায়তা করে হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এখন এই পাওয়ার হাউস বলার পিছনের রিজনটা কি, সংক্ষেপে যদি বলি, জীবের, সেটা হোক উদ্ভিদ হোক প্রাণী, তাদের যে শক্তির উৎস, সেই শক্তির উৎসটা হচ্ছে এটিপি। এটিপি কি? এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, যেটাকে বলা হয় জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। এই বায়োলজিক্যাল কয়েন কেন বলে? কারণ এই এটিপি থেকেই সকল শক্তি নির্গত হয় এবং এই এটিপি উৎপাদন হয় হচ্ছে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে এটিপি উৎপাদন হয়, এটিপি সরবরাহ হয় এবং এটিপি সঞ্চয় থাকে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস বা পাওয়ার হাউস অফ সেল। তো মাইটোকন্ড্রিয়ার প্রথমে আবিষ্কারের কথা যদি বলি, মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারের ক্ষেত্রে 3 জন বিজ্ঞানীর নাম তোমাকে অবশ্যই মনে রাখতেই হবে। একজনের নাম হচ্ছে বিজ্ঞানী কলিকার, অল্টম্যান, এবং আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে বেন্দা। আরেকজন বিজ্ঞানীর কথা বলা হয় ওয়াল্টার ফ্লেমিং। এই ওয়াল্টার ফ্লেমিং মাইটোকন্ড্রিয়ার নামকরণ করা হচ্ছে ফেলা। এটা মনে রাখতে পারো। মূলত এই 3 জন বিজ্ঞানী, কলিকার, অল্টম্যান এবং বেন্দা। এই বিজ্ঞানী কলিকার সর্বপ্রথম 1850 সালে এটা এই মাইটোকন্ড্রিয়াটা আবিষ্কার করেন। কলিকার 1850 সালে প্রথম মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। এই যে অল্টম্যান 90 সালে এই মাইটোকন্ড্রিয়ার নামকরণ করা হচ্ছে বায়োপ্লাস্ট। কি নামকরণ করেন? বায়োপ্লাস্ট। এবং পরবর্তীতে 1898 সালে বিজ্ঞানী বেন্দা এই মাইটোকন্ড্রিয়া এই নামটা দেন হচ্ছে প্রথমকে 1898 সালে বিজ্ঞানী বেন্দা। 3 জন বিজ্ঞানী, কলিকার আবিষ্কার করেছেন, সালটা হচ্ছে 1850, অল্টম্যান 1890 সালে বায়োপ্লাস্ট নামকরণ করেন এবং 1898 সালে বেন্দা এই অঙ্গের বা এই অঙ্গাণুর নামকরণ করেন হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখন এই মাইটোকন্ড্রিয়া, এটা প্রতি কোষে এর সংখ্যা কয়টা এটা আমাদের জানা দরকার। তো এই মাইটোকন্ড্রিয়া প্রতি কোষে, মানে প্রত্যেকটা কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা হচ্ছে 300 থেকে 400টি। বুঝতে পারতেছো? প্রত্যেকটা কোষে 300 থেকে 400টি। এবং
আমাদের যকৃত কোষ আছে, যকৃত, এই যকৃততে থাকে প্রায় 1000টি। আর সব থেকে বেশি থাকে হচ্ছে অ্যামিবাতে। অ্যামিবা আমরা নাম শুনেছি, এক কোষে একটা জীব হচ্ছে অ্যামিবা। এই অ্যামিবাতে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা সব থেকে বেশি থাকে। মাইটোকন্ড্রিয়া সকল প্রকৃত কোষেই মাইটোকন্ড্রিয়া থাকবে, আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, এটা আমরা জানি। কিন্তু কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? অর্থাৎ কিছু প্রকৃত কোষ হওয়া সত্ত্বেও কিছু কিছু কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। সেটা কোথায়? এই হচ্ছে আরবিসি, রেড ব্লাড কর্পাসল। এখানে কি থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকে না। আমরা সিভ কোষ পড়ছি, সিভ কোষ বা সিভ নল যেটাকে বলি। আমরা যখন জাইলেম ফ্লাইম পড়েছিলাম, জটিল টিস্যুতে ফ্লোয়েম যে টিস্যুটা, সেই ফ্লোয়েম টিস্যু 4টা কোষ দ্বারা গঠিত হয়। সিভ কোষ, সঙ্গী কোষ, এরপর আছে ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। এর ভিতরে যে সিভ কোষ বা সিভ নল বলা হয়, এই সিভ কোষেও কি থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকে না। এটা প্রকৃত কোষ, তারপরেও কি নাই? মাইটোকন্ড্রিয়া নাই। ওকে, আচ্ছা, এরপরে যদি আমি মাইটোকন্ড্রিয়ার গঠন নিয়ে কথা বলি একটু, তাহলে ছবিটা আঁকাতে হবে। মাইটোকন্ড্রিয়ার গঠন, যদি গঠন নিয়ে একটু কথা বলি, মাইটোকন্ড্রিয়ার গঠনে কি কি অংশ দেখা যায়? এই হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়ার গঠনে যদি আমি একটু দেখাতে চাই, এটা হচ্ছে বহিঃপ্রাচীর বা বহিঃঝিল্লি, এটা হচ্ছে অন্তঃঝিল্লি, যেটা খাস কাটা অন্তঃঝিল্লি, এবং অন্তঃঝিল্লির গায়ে যে কিছু পদার্থ দেখাইছিলাম আমি, এগুলোকে বলা হয় অক্সিসম। এগুলোকে বলা হয় অক্সিসম, এবং অক্সিসমের ভিতরে কিছু থকথকে পদার্থ থাকে, এগুলোকে বলা হয় ম্যাট্রিক্স বা ধাত্র। এবং এখানে একটা কি থাকে? গোলাকার একটা ডিএনএ থাকে। সাধারণত এই কয়টা অংশ নিয়ে আমাদের মাইটোকন্ড্রিয়াটা গঠিত হয়। প্রথমে যদি প্রাচীর বা আবরণের কথা বলি, প্রথমে কি থাকবে? আবরণ। তাহলে এর 2টা আবরণ থাকে। বাইরের আবরণটা দেখো মসৃণ, বাইরের আবরণটা মসৃণ, এবং ভিতরের আবরণটা কি? খাস কাটা। বাইরের আবরণটা মসৃণ, ভিতরের আবরণটা খাস কাটা। এবং এই আবরণটা গঠিত হয়েছে লিপোপ্রোটিন দ্বারা, অর্থাৎ লিপোপ্রোটিন বাইলেয়ার বলা হয়। বাইলেয়ার মানে 2টা লেয়ার আছে, আর 2টা লেয়ারই প্রোটিন, লিপোপ্রোটিন দ্বারা গঠিত। আবরণের পরে প্রকোষ্ঠ আছে। এখানে একটা প্রকোষ্ঠ কি? প্রকোষ্ঠ হচ্ছে একটা ফাঁপা জায়গা। অন্তঃঝিল্লি এবং বহিঃঝিল্লির মাঝখানে একটা ফাঁপা জায়গা আছে না? এই ফাঁপা জায়গাটাকে বলা হয় আন্তঃঝিল্লি মেমব্রেন। এই ফাঁপা জায়গাকে কি বলা আছে? আন্তঃঝিল্লি মেমব্রেন। অর্থাৎ এখানে যে প্রকোষ্ঠটা দেখা যাচ্ছে, এই প্রকোষ্ঠটাকে বলা আছে আন্তঃঝিল্লি মেমব্রেন। এরপরে যদি, আচ্ছা, এই যে খাস কাটা যে অংশগুলো দেখতে পাচ্ছ না, খাস কাটা অংশগুলোকে বলা হয় ক্রিস্টি। খাস কাটা অংশগুলোকে বলা হয় ক্রিস্টি। তো এই ক্রিস্টি নিয়ে যদি একটু কথা বলি, ক্রিস্টি আমি একটু আগে বলেছি অন্তঃপ্রাচীরটা কি? অন্তঃপ্রাচীরটা হচ্ছে খাস কাটা। এই যে খাস কাটা আঙ্গুলের মতো কিছু প্রবর্তন তৈরি করছে নখের ভিতরে, খাস কাটা হয়ে গেছে। এই খাস কাটা অংশগুলোকে বলা হচ্ছে ক্রিস্টি। এবং এই ক্রিস্টির গায়ে কিছু বস্তু লাগানো আছে। এই ক্রিস্টির গায়ে যে বস্তুগুলো লাগানো থাকে, যে পদার্থগুলো লাগানো থাকে, এর নাম হচ্ছে অক্সিসম। আমি যদি একটা অক্সিসম দেখাই, তাহলে এইরকম, এই যে অক্সিসমের গায়ে এইরকম, ক্রিস্টি যদি দেখায়, ক্রিস্টির গায়ে এই যে অক্সিসম গুলো এইভাবে লাগানো থাকে। এবং মনে রাখতে হবে, এই অক্সিসমেই এটিপি সিনথেসিস হয়। সিনথেসিস হচ্ছে সংশ্লেষণ হয়। আমি আগেই বলেছিলাম যে জীবদেহের প্রধান যে শক্তির মাধ্যম, শক্তির উৎপাদক, সেটা হচ্ছে এটিপি। তো এই এটিপিটা সিনথেসিস হয় হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কোথায়? ক্রিস্টিতে। ক্রিস্টির কোথায়? অক্সিসমে। এই জন্য কিন্তু মাইটোকন্ড্রিয়াতে যে এটিপিটা তৈরি হচ্ছে এবং সেখান থেকে শক্তি সরবরাহ করবে এবং শক্তি সঞ্চয় রাখবে এবং শক্তি তৈরি করবে, এই সকল কাজ যেহেতু মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে, এই জন্য কিন্তু মাইটোকন্ড্রিয়াতে বলা হয়েছে পাওয়ার হাউস অফ সেল। এবং আমরা জানি যে শোষণের বিক্রিয়াটা কি? এই যে C6H12O6, এটার সাথে অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর হচ্ছে প্রচুর পরিমাণে শক্তি। এই শোষণের 4টা ধাপ আমরা পড়ছি না? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রেবস চক্র, আর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই 3-4টার ভিতরে প্রথম যেটা, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এটা ঘটে হচ্ছে সাইটোপ্লাজম। এবং পরবর্তী যে 3টা, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম,
এই তিনটা ঘটনাই কিন্তু ঘটে আমাদের মাইটোকন্ড্রিয়াতে। তো এই তিনটা ঘটনা যদি ঘটে, সবচেয়ে বেশি শক্তি আমরা পাই হচ্ছে ক্রেবস চক্রে। আমরা জানি যখন আমরা বোটানি বইয়ের নবম অধ্যায় পড়বো তখন গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র কত শক্তি পাওয়া যায় এটা আমরা ব্যাখ্যা করব। তো এখন মনে রাখো, ক্রেবস চক্রতে সব থেকে বেশি পরিমাণে শক্তি উৎপাদন হয় এবং অ্যাসিটাইল কোয়েতেও কিছু পরিমাণ শক্তি পাওয়া যায়। এই শক্তিগুলা উৎপাদন হয় মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে উৎপাদন হয়, মাইটোকন্ড্রিয়াতে জমা থাকে এবং মাইটোকন্ড্রিয়া থেকে সাপ্লাইও হয়। এই জন্য কিন্তু মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর, পাওয়ার হাউস অফ সেল। তো এটিপি সিনথেসিস হয় এখানে। এছাড়া ম্যাট্রিক্স, এখানে কিছু এই যে এই প্রকোষ্ঠে কিন্তু ম্যাট্রিক্স থাকে না। ম্যাট্রিক্সটা থাকে কোথায়? অন্তঃপ্রাচীরের ভিতরের দিকে। অন্তঃপ্রাচীরে কিছু থকথকে জেলির মতো কিছু পদার্থ থাকে যেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স, এবং এখানে একটা দ্বিসূত্রক গোলাকার ডিএনএ পাওয়া যায়। এরপরে হচ্ছে প্লাস্টিড। উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড কিন্তু প্রাণী কোষে থাকে না। যদি প্রাণী কোষে থাকতে ভালো হইতো না, আমাদের খাবারের জন্য আর বাইরে খাবারের জন্য এত মানে তামাশা করতে হইতো না, নিজের খাদ্য নিজেই তৈরি করতাম পেটের ভিতরে সালফাংশ্লেষণের মাধ্যমে, তাই না? তো আসলে এটা কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে প্লাস্টিড। এটা একটা ঝিল্লিবদ্ধ অর্গান। এই প্লাস্টিকটা সর্বপ্রথম আবিষ্কার করেছেন 1883 সালে বিজ্ঞানী শিম্পার। বিজ্ঞানীর নাম হচ্ছে শিম্পার, সালটা হচ্ছে 1883। এবং যখন তিনি এই প্লাস্টিকটা আবিষ্কার করেছিলেন তখন সেটার নাম দিয়েছিলেন তিনি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট অর্থাৎ যে প্লাস্টিকের কথা বলতেছি আমরা, যেটা উদ্ভিদ কোষে দেখা যায়, এই প্লাস্টিকটা 1883 সালে শিম্পার আবিষ্কার করেন এবং সেটার নামকরণ করেছিলেন তিনি ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে 3 ধরনের। ক্লোরোপ্লাস্ট কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই হচ্ছে 3 ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, এর ভিতরে যে লিউকোপ্লাস্টের কথা বলতেছি, লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, অর্থাৎ এখানে কোনো বর্ণ থাকে না। অর্থাৎ যে উদ্ভিদ গুলাতে সূর্যের আলো পৌঁছায় না, আমরা জানি যে উদ্ভিদরা কি করে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাবার নিজে তৈরি করে, কিন্তু সেটা কিসের উপস্থিতিতে? আলট্রাভায়োলেট রে, অর্থাৎ সূর্যের আলো। তো সূর্যের আলো যে উদ্ভিদ গুলাতে পৌঁছায় না, যেমন উদ্ভিদের শিকড় মাটির তলে থাকে এবং পানির তলে অনেক উদ্ভিদ থাকে যেগুলোতে আলো পৌঁছায় না, অন্ধকারে থাকে, এই সকল উদ্ভিদে সালোক সংশ্লেষণ করার জন্য যে বর্ণকণিকাটা থাকে তার নাম হচ্ছে লিউকোপ্লাস্ট, যেটা হচ্ছে বর্ণহীন। লিউকোপ্লাস্টের কোনো বর্ণ থাকে না। তো এই লিউকোপ্লাস্ট আবার 3 ধরনের হয়ে থাকে। লিউকোপ্লাস্ট 3 ধরনের। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, একটা হচ্ছে ইলায়োপ্লাস্ট, আর একটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। অর্থাৎ লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সে সকল উদ্ভিদে যে প্রক্রিয়ায় সালোক সংশ্লেষণ হয় সেটাতে থাকে হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট 3 ধরনের, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট আর হচ্ছে অলিওপ্লাস্ট। এই যে অ্যামাইলোপ্লাস্ট, যেটা এই অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে সঞ্চয় করতে সহায়তা করে থাকে। ইলায়োপ্লাস্ট যেটা, সেটা হচ্ছে চর্বি জাতীয় খাদ্যকে সঞ্চয় করতে সহায়তা করে, এবং অ্যালিওরোপ্লাস্ট যেটা, সেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবারকে সঞ্চয় করতে সহায়তা করে থাকে। কারণ এরা যেহেতু কি করতে পারছে না, সালোক সংশ্লেষণ সহজে করতে পারছে না, সেই জন্য এরা সঞ্চয় করেছে এইভাবে অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং অলিওপ্লাস্ট। এরপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের বর্ণ হচ্ছে রঙিন। রঙিন কেন বলা হলো? কারণ হচ্ছে এখানে সবুজ ব্যতীত অন্য যত কালার আছে, যত বর্ণ আছে, সকল বর্ণতেই এই ক্রোমোপ্লাস্ট, সকল বর্ণের উদ্ভিদেই এই ক্রোমোপ্লাস্টটা পাওয়া যায়। ক্রোমোপ্লাস্টে যে রঞ্জক পদার্থগুলো পাওয়া যায় সেই পদার্থগুলো হচ্ছে
জ্যান্থোফিল, হচ্ছে ক্যারোটিন ও ইরিথ্রিন, আর একটা হচ্ছে ফাইকোসায়ানিন। এই বর্ণকণিকাগুলো পাওয়া যায় হচ্ছে ক্রোমোপ্লাস্টে। এর ভিতরে জ্যান্থোফিলের কালার হচ্ছে আমরা জানি হলুদ, জ্যান্থোফিলের কালার হচ্ছে হলুদ, ক্যারোটিনের কালার হচ্ছে কমলা, ফাইকো ইরিথ্রিন আমরা আর বেশি পড়ি না, রেড ব্লাড কর্পাসল। এই রেড ব্লাড কর্পাসলের আরেক নাম হচ্ছে ইরাইথোসাইট। তো ইরাইথোসাইট অর্থাৎ আরবিসির কালার কি লাল, সুতরাং এই ফাইকো ইরিথ্রিনের কালার হচ্ছে লাল এবং ফাইকোসায়ানিন হচ্ছে নীল। এই হলুদ, কমলা, লাল, নীল অর্থাৎ সবুজ সারা যত বর্ণ আছে, বর্ণের উদ্ভিদ আছে, সেই সকল উদ্ভিদে এই ক্রোমোপ্লাস্টটা পাওয়া যায়। এবং ফাইনালি যেটা, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটাকে সবুজ বর্ণকণিকা বলা হচ্ছে। অর্থাৎ সবুজ বর্ণের জন্য দায়ী হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর সবুজ বর্ণ কেন? কারণ এখানে কি থাকে? ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল। আর আমরা জানি ক্লোরোফিল দুই ধরনের, একটা হচ্ছে ক্লোরোফিল এ আর একটা হচ্ছে ক্লোরোফিল বি। এই ক্লোরোফিল থাকার কারণেই কিন্তু সবুজ উদ্ভিদগুলো কি করে? সালোক সংশ্লেষণ করে সূর্যালোকের সহায়তায়। সেটা হচ্ছে সবুজ বর্ণকণিকা, যেটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টকে যেহেতু এখানে শর্করা জাতীয় খাবার তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় উদ্ভিদের রান্নাঘর। কি বলা হচ্ছে? উদ্ভিদের রান্নাঘর বলা হয় কাকে? ক্লোরোপ্লাস্টকে। এবং আরেকটা জিনিস বলা হয়, এটাকে বলা হয় কার্বোহাইড্রেট জাতীয় খাবারের ফ্যাক্টরি। যেহেতু এরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে, সুতরাং কার্বোহাইড্রেট জাতীয় ফ্যাক্টরি, যেহেতু উদ্ভিদের জন্য এখানে খাবার দাবার তৈরি হয়, সুতরাং এটাকে বলা হয় উদ্ভিদের রান্নাঘর। বলা হয় কয়টা পাইলাম, যদি প্রথম থেকে বলি। প্রথম হচ্ছে গলজি বস্তু, গলজি বস্তুকে কি বলে? ট্রাফিক পুলিশ। এরপর আছে রাইবোজোম, রাইবোজোমকে কি বলে? প্রোটিন ফ্যাক্টরি। এরপর আছে লাইসোসোম, লাইসোসোমকে কি বলে? আত্মঘাতী থলিকা। এরপরে কি পাইছি? এরপরে পাইছি হচ্ছে গলজি বস্তুর আরেকটা পাইছিলাম, যদি উদ্ভিদ কোষে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের ফ্যাক্টরি। এখানে পাইলাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, উদ্ভিদের রান্নাঘর বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের ফ্যাক্টরি। এই হচ্ছে গেল প্লাস্টিডের প্রকারভেদ। এখন যদি একটা প্লাস্টিডের গঠন দেখতে চাই, প্লাস্টিডের গঠনের কথা যদি বলি, প্লাস্টিডের গঠন বলার আগে প্লাস্টিকের যে আকৃতি নিয়ে একটু কথা বলা দরকার। প্লাস্টিডের প্রকৃত কোষে যখন প্লাস্টিড গুলো থাকে, অর্থাৎ শৈবাল ছত্রাক এগুলাতে যখন প্লাস্টিড থাকে, তখন এটা দেখতে লেন্সের মতো মনে হয়। কিন্তু যদি নিম্ন শ্রেণীর উদ্ভিদে যদি প্লাস্টিড থাকে, তাহলে সেটা বিভিন্ন আকৃতির হতে পারে, গোলাকার হতে পারে, পেয়ালাকার হতে পারে, ঘনকৃতির হতে পারে, বিভিন্ন আকৃতির হতে পারে। তো গঠনের কথায় যদি আসি, যে প্লাস্টিডের গঠন, তো প্লাস্টিড একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ অর্গান, যেটা আমরা জানি। এটা হচ্ছে বহিঃঝিল্লি, এটা হচ্ছে অন্তঃঝিল্লি। এটা হচ্ছে বহি, এটা হচ্ছে অন্তঃ। বহিঃঝিল্লি, অন্তঃঝিল্লি। এবং এর ভিতরে কিছু তরল পদার্থ থাকে, যেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এই কথাটা আমরা অনেকবার পাচ্ছি, প্রত্যেকটা কোষেই পাচ্ছি ম্যাট্রিক্স। এবং এখানে কিছু পদার্থ থাকে, যেটাকে বলা হচ্ছে রাইবোজোম। যে রাইবোজোম আমরা পড়লাম, প্রোটিন ফ্যাক্টরি যেটাকে বলে, এটাকে বলা হচ্ছে রাইবোসোম। এবং এখানে কিছু তৈলবিন্দু থাকে, যে এটাকে বলা হচ্ছে তৈলবিন্দু, এটাকে বলা হচ্ছে শ্বেতসার। আচ্ছা, এগুলো কি? এগুলো হচ্ছে সঞ্চিত খাবার। কারণ আমরা জানি যে উদ্ভিদ দেহে খাবার সঞ্চয় করা লাগে। কারণ কি? তারা দিনের বেলায় আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ করে, কিন্তু রাতের বেলা তো সালোক সংশ্লেষণ করে না। তো যখন সালোক সংশ্লেষণ করছে না, তখন তো খাবারের দরকার হয়। তো এই খাবারগুলোকে সঞ্চয় করার জন্য এই যে তৈলবিন্দু শ্বেতসার হিসাবে খাবারগুলা সঞ্চয় করে। তো শ্বেতসার, তৈলবিন্দু। এখানে একটা বৃত্তাকার ডিএনএ দেখা যায়, এই যে এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। এবং ভেরি ইম্পর্টেন্ট কথা, এই যে এই পুরো অংশটাকে বলা হচ্ছে গ্রানাম চাকতি বা শুধু গ্রানাম। গ্রানাম চাকতি বা গ্রানাম, এই পুরো অংশটাকে বলা হচ্ছে গ্রানাম চাকতি বা শুধু গ্রানাম। আর এটার একটা অংশটাকে বলা হচ্ছে, একটা, পুরোটাকে না কিন্তু, একটা অংশটাকে বলা হচ্ছে
থাইলাকয়েড। এই যে চাকতি দেখতে পাচ্ছ, এই চাকতি, পুরো চাকতিটাকে বলা হচ্ছে গ্রানাম চাকতি। এই চাকতির একটা অংশকে বলা হচ্ছে থাইলাকয়েড। এবং একটা গ্রানাম চাকতি আরেকটা গ্রানাম চাকতির সঙ্গে যুক্ত হয়েছে না? একটা গ্রানাম চাকতি আরেকটা গ্রানাম চাকতি যার মাধ্যমে যুক্ত হয়, এইটাকে বলা হয় গ্রানা ল্যামেলাম। গ্রানা ল্যামেলাম। তাহলে কি কি অংশ পাইলাম? বহির্ঝিল্লি, অন্তঃঝিল্লি, মাঝখানে কিছু পদার্থ থাকে, সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এবং এখানে বৃত্তাকার ডিএনএ থাকে, তৈলবিন্দু থাকে, শ্বেতসার থাকে, রাইবোজোম থাকে। এই পুরো চাকতিটাকে বলা হচ্ছে গ্রানাম চাকতি। একটা চাকতিকে বলা হচ্ছে থাইলাকয়েড। একটা গ্রানাম চাকতি আরেকটা গ্রানাম চাকতির সঙ্গে যার দ্বারা যুক্ত হয় সেটাকে বলা হচ্ছে গ্রানাম ল্যামেলাম। এবং এই প্লাস্টিড উদ্ভিদ কোষে থাকে জন্যই বিভিন্ন বর্ণ হওয়া সত্ত্বেও, বিভিন্ন উদ্ভিদের বর্ণ বিভিন্ন ধরনের, আবার কিছু কিছু উদ্ভিদের বর্ণহীন, যেগুলোতে আলোয় পৌঁছায় না, সেই সকল উদ্ভিদেও সালোক সংশ্লেষণ করতে খাবারটা প্রস্তুত হয়। যদি প্লাস্টিক না থাকতো উদ্ভিদে, তাহলে যে আমাদের মতো খাবারের জন্য যুদ্ধ করতে হতো সর্বদাই। তো আজকে এই ভিডিওটাতে, অর্থাৎ এইচএসসি উদ্ভিদ বিজ্ঞান তৃতীয় এই ভিডিওটাতে আলোচনা করা শুরু করেছিলাম হচ্ছে সাইটোপ্লাজম থেকে, এবং আলোচনা করলাম হচ্ছে প্লাস্টিক পর্যন্ত। আমি আগেই বলেছি এই অধ্যায়টা অনেক বড়, কয়টা ভিডিও বানাবো, কোন পর্যন্ত ভিডিও বানাবো সেটা আসলে আমি ঠিক করে রাখিনি। আমি চিন্তা করেছি প্রত্যেক দিনই 3-4টা করে আলোচনা করব। এরপরে আমাদের যে ক্রোমোজোম থেকে, ডিএনএ থেকে, নিউক্লিক অ্যাসিড এবং ট্রান্সলেশন, সেন্ট্রাল টার্ম বায়োলজি যেটাকে বলা আছে, এগুলো নিয়ে আলোচনা করা আছে। অধ্যায়টা অনেক বড়, অনেকগুলা সিরিজ হবে। তো আজকে এই পর্যন্ত আলোচনা করে দিলাম, প্লাস্টিক পর্যন্ত। পরবর্তী ভিডিওতে প্লাস্টিক থেকে শুরু করে যেটুকু আলোচনা করা যায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।